নমস্কার, আপনারা দেখছেন শান্তন টিভি। আমি রয়েছি আপনাদের সাথে মীনাক্ষী। চোখ রাখছি মুহূর্তের প্রাইম নিউজে। মঙ্গলবার ত্রিপুরা উচ্চ আদালতের মুখ্য বিচারপতি অপরেশ কুমার সিংহ এবং বিচারপতি এস দত্ত লোধের ডিভিশন বেঞ্চ একগুচ্ছ আপিল মামলায় রায় ঘোষণা দিয়েছে। এর মধ্যে সর্বশিক্ষা প্রকল্পে যে সমস্ত শিক্ষক 2001 সালের 13 সেপ্টেম্বর থেকে 2010 সালের 23 আগস্টের মধ্যে নিযুক্ত হয়েছেন তাদেরকে নিয়মিতকরণ করতে হবে। মঙ্গলবার ত্রিপুরা উচ্চ আদালতের এই রায়ের প্রেক্ষিতে সর্বশিক্ষার শিক্ষকরা বিশাল জয় পেয়েছে। উচ্চ আদালতের এই রায় বিস্তারিত তুলে ধরার পর এমনটাই জানিয়েছেন আইনজীবী পুরুষোত্তম রায় বর্মন। ডিভিশন বেঞ্চ আজকে একগুচ্ছ আপিল মামলা রায়ে নির্দেশ দিয়েছেন যে সর্বশিক্ষা প্রকল্পে যে সমস্ত শিক্ষক যারা 23 সেপ্টেম্বর 2021 থেকে 23 আগস্ট 2010 এই সময়ের মধ্যে সর্বশিক্ষা প্রকল্পে নিযুক্ত হয়েছিলেন এবং যাদেরকে রাজ্য সরকার নিয়মিত করেননি তারা নিয়মিতকরণ হওয়ার যোগ্য, তাদেরকে নিয়মিতকরণ করতে হবে। আপনারা জানেন যে সর্বশিক্ষা প্রকল্পে কর্মরত শিক্ষকদের নিয়মিতকরণ করার জন্য রাজ্য সরকারকে স্কিম গঠন করার নির্দেশ দিয়েছিল তৎকালীন হাইকোর্টের উচ্চ আদালতের প্রধান বিচারপতি এ কুরেশি এবং বিচারপতি এস জি চট্টোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চ 2021 সনের 23 ফেব্রুয়ারি প্রদত্ত রায়। তারা সেই রায়ে উচ্চ আদালত বলেছিল সর্বশিক্ষা প্রকল্পে রাজ্যে যে শিক্ষকরা নিযুক্ত আছেন তারা চাকুরিতে নিয়মিতকরণ হওয়ার অধিকারী এবং তাদেরকে 5 বছরের পর নিয়মিত স্কেল প্রদান করতে হবে, যাদের 5 বছর হয়ে গেছে। সেই রায় অনুযায়ী এবং রায়ে বলা হয়েছিল যে রাজ্য সরকার সর্বশিক্ষা প্রকল্পে যারা কর্মরত তাদের নিয়মিতকরণ করার জন্য উচ্চ আদালতের রায় কার্যকর করার জন্য স্কিম গঠন করবে এবং রাজ্য সরকার পরবর্তী সময় স্কিম গঠন করেন। কিন্তু সেই স্কিমে রাজ্য সরকার স্কিম গঠন করার মধ্য দিয়ে একটা বিরাট সংখ্যক কর্মচারী যারা 23 সেপ্টেম্বর 2001 থেকে একের পর এবং 23 আগস্ট 2010-এর আগে নির্বাচিত সর্বশিক্ষা প্রকল্পে নিযুক্ত হয়েছিলেন তাদেরকে নিয়মিতকরণ থেকে বঞ্চিত করেছে। বিদ্যুৎ যন্ত্রণায় অতিষ্ঠ হয়ে অবশেষে বিদ্যুৎ নিগমের কার্যালয়ে তালা ঝোলালো ক্ষুব্ধ গ্রামবাসীরা। ঘটনা তেলিয়ামুড়া মহকুমার 27 কল্যাণপুর প্রমোদনগর বিধানসভা কেন্দ্রের অন্তর্গত কমলনগরের মোহরছড়া এলাকায় মঙ্গলবার বিকেলে। ক্ষুব্ধ গ্রামবাসীদের অভিযোগ, সোমবার রাত আনুমানিক 11টা থেকে কমলনগরের মোহরছড়া এলাকায় বিদ্যুৎহীন হয়ে রয়েছে। গ্রামবাসীদের তরফ থেকে বারবার বিদ্যুৎ নিগমের সংশ্লিষ্ট কার্যালয়ের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করা হলেও সংশ্লিষ্ট কার্যালয়ের ল্যান্ড ফোনের রিসিভার উঠিয়ে রাখার কারণে যোগাযোগ করা সম্ভব হয়নি। এলাকাটি প্রায় 18 ঘন্টা ধরে বিদ্যুৎ বিচ্ছিন্ন থাকার ফলে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে এলাকার মানুষজনদের। জানা যায় এই এলাকায় বিদ্যুৎ বিভাগের দায়িত্বে রয়েছে বিদ্যুৎ নিগমের আধিকারিক সুচরিতা জমাতিয়া। স্থানীয়দের অভিযোগ, এলাকার বিদ্যুৎ ব্যবস্থা সচল করার জন্য সুচরিতা দেবীও কোনো ধরনের উদ্যোগ করেননি। এই রকম পরিস্থিতিতে কমলনগরের মোহরছড়া এলাকার ক্ষুব্ধ সাধারণ মানুষ তালা ঝুলিয়ে দেয় কমলনগর স্থিত বিদ্যুৎ নিগমের সংশ্লিষ্ট কার্যালয়ে। যে লোকাল আছে, লোকাল যে মোহরছড়ার বাসিন্দা তারা আমরা ইলেকট্রিক দপ্তরে যে দরজাটা তালা দেওয়া হয়েছে, তালা দেওয়ার মেন কারণ হয়েছে কালকে রাত্রে 11টার পর থেকে কারেন্ট নাই। তো কারেন্ট নাই, এটা হচ্ছে ইমার্জেন্সি পরিষেবা ইলেকট্রিক দপ্তর। তো তারা অনেকে অনেকবার করে ফোন করা হয়েছে, ফোন ধরে না, তারপরে রিসিভার উড়ে রেখে দেয়। তো ইলেকট্রিক দপ্তর তো ইমার্জেন্সি পরিষেবা করে, এটা তো ফোন তো ধরন লাগে নিয়মে, যে কোনো সময় ইমার্জেন্সি হতে পারে। তো ঘটনা হয়েছে আজকে কাল রাতে দেহ কারেন্ট নাই, আজকে সারাদিন নাই। তো সারাদিন নাই, ঘটনা জানা গেছে যে গাছ কাটে দেখে বলে তারা কারেন্ট কাটতে রাখছে। তো নিয়মে তো যতটুকু পর্যন্ত লাইন গেছে তেলে মরা এটা ততটুকু পর্যন্ত নিয়মে অ্যানাউন্স করানো লাগে যে লাইন গাছ কাটবো, লাইন উড়ে রাখবো। তো এমন কিচ্ছু অ্যানাউন্সও করছে না, কিচ্ছু না। তো এখানে আমরা যে সবাই আছে বা ব্যবসায়িক আছে বাজারও, তার তো অনেক ক্ষতি হয়েছে, ঠিক আছে। তো অনেক মিল আছে মোটসরে, তো মিলের যে এতটি বদ্ধ আছে মানে ক্ষতিপূরণ কাটা দেবো, মানে ইটার লিগেই আমরা সবাই মিলে তালা দেবো আর কি। আজকে তালাবদ্ধ করার কারণ হইল এটা এই অত্র অঞ্চলে আপনার কালকে 12টা থেকে লাইন নেই রাত্র। এরপর সারাদিন আপনার এখানে গাছ কাটা হইতেছে রাস্তার, রাস্তার গাছ কাটা হইতেছে, একটা অ্যালাউন্স নাই পাবলিকের হইলো, কেউ হইলো একটা যদি আমরা অ্যালাউন্স করে তাহলে তো আমরা এই অ্যালাউন্সটার পরিপ্রেক্ষিতে আমরা জানি আজকে লাইন পাইতাম না, অতটা পরে লাইন পাবো। তো অনেকের পাবলিকের আছে, মেইল আছে, আপনার কমার্শিয়ালের ব্যবসা আছে, তো
তো তাদের কথা হইলো আমার তো মিলে 3-4জন লেবার থাকে, তাদের তো মানে অ্যালাউন্স ছাড়া তো লোক আয় পর্যন্ত লেবার কাজ করতো, তারা কত একটা অ্যালাউন্স করলো, তো আমার তো এই পয়সাটা জানা তো বাড়তি পয়সাটা, এই নিয়ে তাদের মানে এই কারণে আপনারা তালা বন্ধ করে রাখছে। হ্যাঁ। বিদ্যুৎ নিগমের কার্যালয়ে তালা ঝুলিয়ে দেওয়ার ফলে কার্যালয়ে দীর্ঘ সময় ধরে আটকে রয়েছে নিগমের কর্মীরা। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় তেলিয়ামুড়া থানার পুলিশ। স্থানীয়দের অভিযোগ, দীর্ঘ কয়েক ঘন্টা তালা বন্ধ থাকার পরও বিদ্যুৎ দপ্তরের তরফ থেকে কোনো আধিকারিক তাঁদের সঙ্গে যোগাযোগ করেনি। শান্তন টিভি। মায়ের বকুনি সহ্য করতে না পেরে শেষ পর্যন্ত মৃত্যুর পথ বেছে নিল ছেলে। আর বিয়ের দ্বিতীয় বছরের মধ্যে স্বামীহারা হলো অসহায় বধূ। রানীর বাজার দুর্গানগর এলাকার বাসিন্দা হারাধন পালের ছেলে রুবেল পাল এবং তার মায়ের মধ্যে মঙ্গলবার দুপুরে সামান্য একটি বিষয়কে কেন্দ্র করে ঝামেলা বাঁধে। কথা কাটাকাটি হয় মা এবং ছেলের। 1.5 বছর আগে রুবেল পালের বিয়ে হয়েছিল তানিশা করের সঙ্গে। তানিশা কর জানিয়েছে তার স্বামী রুবেল পাল এবং তার শাশুড়ির মধ্যে প্রায় সময় ঝগড়া হয়ে থাকে। মঙ্গলবার দুপুরে রান্নার গ্যাসের সিলিন্ডারকে ঘরে নেওয়ার বিষয়কে কেন্দ্র করে ঝগড়া বাঁধে মা ছেলের। অসহায় বধূ তানিশা কর অভিযোগ করেছে তার শাশুড়ি প্রায় সময় বকুনি দিত তার স্বামী রুবেল পালকে, নানা সময়ে গালাগালও করত। মঙ্গলবার মা নাকি তার সন্তানকে মৃত্যুর পথ বেছে নেওয়ার জন্য প্ররোচনা দিয়েছিল। আর শেষ পর্যন্ত তার স্বামী রুবেল পাল নিজের ঘরে মৃত্যুর পথ বেছে নেয়। আগরতলা জিবি হাসপাতালে নেওয়ার পর রুবেল পালকে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করে। এবার বাবুরে গিয়া মা কইতাছে তুমি দেখছো না ভাত খাইতে গিয়ে সিলিন্ডারটা, এরপরে কইছে এটা তো গেছে তুমি আবার কি এবার করো কইছো। হ্যাঁ, এরপরে দিটা লেগেছে, এবার বেটি বেটি করতেছে, এবারে 2-3টা কথা কইছে, এবারে মুখ বাসা কষ্টে দীক্ষা করতেছে, বিয়া করে বলে লাইক হয়ে গেছে গা, বউয়াই পাইয়া লাইক হয়ে গেছে গা, বউর লেগে এটা করছে। কে কইছে এই কথাটা? আপনার শাশুড়ি? তারপরে দিয়েছি না কইছে আমি তো শুরুর থেকে ওই যে সময় থেকে রোজগার করি এই সময় তোমরা দিয়ে আইতেছি, মা দে না কোনোটা দিছস না, তুই আমার কোনোটা দিছস না। এবারে দিয়ে কইছে তুমি বেইমানি কেমনে করো, তুমি প্রত্যেক মাঝে মাঝে বিয়ার আগে তোমার টেয়া পাঠাইতা, তুমি বাবুর কাছে কইতা না, বাবের কাছে কইতা না, তুমি লুকায় আত্মসাৎ করতে কইছে। আমি এতদিন কইছি না তুমি মরে যাও গা, এর মারে কইছে। এবারে এর মা কইছে আমি তোর গাই না পড়ি, আমি মরতাম কেন তুই মর। এরপরে দিও ঘরটা তুই কি সেইটা চিটার ভিতরে কইছে গামছানা গলাত লইয়া মা এই যে ফাঁসিটা এই দিছে, কথাটা কইছে আমি মরলে তুমি শান্তি নি, কই আর দেরি করছে না, গিয়ে দরজা লাগাই লাগছে, আমি আর বাজাইতে পারছি না, আমি চিল্লাইতেছি দরজাটা গুলো, এরা কেউ আয় না, একটা মানুষ আয় না। এরপরে আমার জালে আজ কই সব কিছু সমাধান হয়েছে বুগা, এরা বাইর থাকবো না, আমরা বাইর থাকবো, মেয়েটি শুনছে থেকে শূন্য আরো বেশি কষ্ট লয়ে গেছে, এ কথাটি চিন্তা গেছে। এই ঘটনার সময় তো আপনার শ্বশুর শাশুড়ি আসেনি না? আসিল না, এই সঙ্গে আমি চিল্লাইতেছি আয় না এরা, এরপরে তো অনেক কাজ একই বাড়িতে? বাবা হারাধন পাল অবশ্য বুঝে উঠতে পারেননি এই ক্ষণিকের পলকের মধ্যে কি ঘটে গেল। তিনি বলেন সব ঘরেই মা ছেলের মধ্যে এমন ছোট ঝামেলা হয়ে থাকে, কিন্তু ছেলে এই পথ দেখে নেবে তা ভাবতে পারেননি তিনি। একজন মা কি কখনো ছেলের মৃত্যু কামনা করতে পারে? এর উত্তর নেই স্বয়ং বাবার কাছেই। ঘটনাটা বাড়িতে করতে আমরা খাইছি, তো একটা সিলিন্ডার আছে, খালি সিলিন্ডার ভাগ করো, এর মারে কইতেছে সিলিন্ডারটা এই করো নিলে না, এর মা কইতেছে আমি তো বাইতে আসলাম না, আমি তো সিটি সেন্টার আই করছি, আধার কার্ডে ইয়ে করতাম, আমি তো বেলা গেছে গা বাইতে না তা হয়ে যায়, এই গরো তাহলে কি তো সারা গেল। এরপরে এর মা আমারও কইছে তুমি তো ঠিক হয়েছে, তুমিও তো আনলাম, আমি আনলাম না, এর মা আমার একটু ক্ষুদা নেই একটু মরার জন্য মানে উনি কইছে যে তুই আত্মহত্যা করে, এরকম এই তো এমন তো এই দুই কথা তো মা কইতেই পারে, মৃত্যুর এর জন্য লাগে কি হ্যাঁ কি এমন করে লেবো আমরা জানি কোন না, এই কথাটা কি কইছে যে তুই মইরা যে গিয়া মরলে আমি শান্তি পাবো, এই কথাটা কইছে। একজন এদিকে অসহায় বধূ তানিশা করের মা অভিযোগ করেছেন শাশুড়ির কারণেই তার মেয়ের স্বামী হারা হয়েছে। শাশুড়ির কঠোর শাস্তি চাইলেন তিনি। একই সঙ্গে তিনি দাবি করেছেন তার মেয়ের সম্পূর্ণ দেখভালের। আমি মায়ের বিয়া দিতাম না, আরো পরে বিয়া দিব, তারা বাড়ির ভিতরে আইসে গেছে, খালি মায়ের বিয়া দিতাম। এরপর আমি সব কিছু শেষ করিয়া বাড়ি ঘর সব শেষ করিয়া আমি মানুষের বাড়ি কাজ করি, 7 লাখ টাকা খরচ করে মায়ের বিয়া দিছি, 2 বছর হয়েছে না। এই তাই শাশুড়িটার গতিকে আমার মায়ের জামাইটা মারা গেছে, আমার মায়ের দ্বারা যাইলেও অশান্তি করে,
একটা ওই হাঁসের ডিম রান দেয় সবাই দে, আমার মায়েরা দেয় পোলট্রির ডিম। ভাতও বাইক থেকে যা গিয়া দেয় দেখো ভাত নাই, আমার মায়া খাইলে বলে রান্ধন লাগবো, আমার মায়া না খায় তাই শ্বশুরটা বালা, তাই শাশুড়ি 1 নম্বর বদমাইশ, তাই শাশুড়ির বিচার চাই। এটা কি সামাজিক বিয়ে ছিল? হ্যাঁ সামাজিক বিয়া। যেহেতু সামাজিক বিয়ে মানে ছেলের মা এরকম কি কারণে করতো? এর মানে জানে প্রথম দিয়ে তো বালা দিয়েছে, আর জাদু টুনা হেরার অভাব নাই, বহুত জায়গাত গেছে জাদু টুনার লেগে, অনেক তাবিজ তুবিজ আমার মায়ের রাইনা দিছে, জামাইয়ের রাইনা দিছে। এর লেগে আমার মায়ের ওখানে কি করতাম আপনারা কোন, আমার মায়ের কি করণ যা এ বয়সের মায়ের আমি কি করব? আজকে এরকম কি হয়েছে যে আপনার মেয়ের জামাই আত্মহত্যা করতে বাধ্য হয়েছে? তারা মা পুতে লাগছে, মা ছেলে লাগছে, কি নিয়ে লাগছিল? কি নিয়ে আমি তো গিয়েছি পরে কইছে সিলিন্ডার লুয়ে লাগছে, মারে কইছে মা সিলিন্ডারটা তুমি নিছো না করে, মা বলে দিছে ফুলারে বহা, এরপর কিতা লুয়ে মা পুতে কইছে একজন মারে এর মারে কইছে তোমরা তো জ্বালাইতেছো কেরে, তুমি নাইলে মরে যাও কেনা। এর মা কইছে আমি মরতাম কেন, তুই মরক কোনে, আমার জামাইটা গিয়া এই কাজটা করছে। একজন মা হিসাবে কি এরকম কইতে পারে? এটা কইতে পারে? আমরা বাচ্চা ছেলে মেয়ে বেড়ে রয়েছি না, আমি কমো আমার মেয়ের ছেলের মেয়ের কথা আর আমার ছেলে করতে দিলে তো আমি লগে যাবো। এই কথার গোটা ঘটনায় রানীর বাজার দুর্গানগর এলাকা জুড়ে নেমে এলো শোকের ছায়া। একেবারে অকালে স্বামীর সঙ্গে পথ চলা থেমে গেল তানিশান। স্বামীকে হারিয়ে রীতিমতো কান্নায় ভেঙে পড়েন তিনি। শান্তন টিভি। চিকিৎসক স্বল্পতায় ভুগছে সোনামুড়া সামাজিক স্বাস্থ্য কেন্দ্র, যার কারণে সঠিক পরিষেবা পাচ্ছেন না রোগীরা, এমনটাই অভিযোগ করতে শুরু করেছে। সোনামুড়া সামাজিক স্বাস্থ্য কেন্দ্রে 3 জন চিকিৎসক রয়েছেন, যার মধ্যে একজনকে ডেপুটেশনে নিয়ে যাওয়া হয়েছে আগরতলায়। বাকি যে 2 জন চিকিৎসক রয়েছেন তার মধ্যে হঠাৎ করে অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন সামাজিক স্বাস্থ্য কেন্দ্রের এক চিকিৎসক ডায়াল দেববর্মা। এমন অবস্থায় দাঁড়িয়ে দিনরাত পরিষেবা দিয়ে হাঁপিয়ে যাচ্ছেন সামাজিক স্বাস্থ্য কেন্দ্রের এমওআইসি পার্থপ্রতিম দাস। তিনি জানান, এরকম অবস্থা চলতে থাকলে দিনরাত পরিষেবা দেওয়াটা তার পক্ষেও কষ্টকর হয়ে দাঁড়াবে। এর ফলে রোগীরা সঠিক পরিষেবা থেকে ব্যাহত হবেন। তাই অতি সত্বর সমস্যার সমাধান করা না হলে এর বিরূপ প্রভাব পড়তে পারে এই সামাজিক স্বাস্থ্য কেন্দ্রের রোগী এবং তার পরিবারের মধ্যে। ডাক্তার আমাদের হসপিটালে 7 জন ছিলেন, 7 জন 4টার চাওয়া ছিল। তখনই আমাদের এখান থেকে 2 জন ডাক্তার আমাদের এখান থেকে রিটায়ারমেন্ট চলে যায়, আর বাকি 2 জন ডাক্তারের মধ্যে একজন চলে যায় ডেপুটেশনে আগরতলাতে, একজন চলে যায় বক্সনগর সাইডে। তো ঘুরিয়ে ফিরিয়ে আমরা আসলাম 3 জনে। তো যদি আমাদের 7 জন ডাক্তার ছিল তখন আমাদের পরিষেবা খুব ভালোভাবে ছিল। আমাদের যে এমআইসি ছিলেন, এক্স এমআইসি, উনি ভালোভাবে চালাতে পেরেছিলেন। তো এই সমস্যাটা ডাক্তার থাকলে তো কোনো সমস্যা থাকে না, ডাক্তার না থাকলেই সমস্যা হয়। গভর্নমেন্টও যথেষ্ট আছে ব্যাপারটা নিয়ে, আমাদের কোয়ার্টারও হচ্ছে নতুন। আশা করি ডাক্তার নিয়োগের মাধ্যমে নিশ্চয়ই আগামী কয়েকদিনে ডাক্তার এখানে নিয়োগ করা হবে। আদারওয়াইজ তো এটা একটা ইম্পর্টেন্ট পয়েন্ট, এখানে 3 জনের পক্ষে ম্যানেজ করা কষ্ট, কারণ 3 জনের মধ্যে বাড়ি করে যে কোনো সময় যে কোনো মানুষের ইমার্জেন্সি লাগতে পারে। তো 5 জনের কাজ তো আর 3 জনে করা যাবে না, 5 জনের কাজটা 5 জনই করতে হবে। 5 জনের কাজ যখন 3 জনে করতে হয়, সেই ক্ষেত্রে ওভার প্রেশার তো এসেই পড়ে একজনের উপর। তো সেই ক্ষেত্রেই একজনে বা একজন বা অসুস্থ হতে পারে। রাজ্য সরকারের স্বাস্থ্য দপ্তর কিংবা জেলা স্বাস্থ্য দপ্তর এই বিষয়ে কি ধরনের পদক্ষেপ গ্রহণ করে এবার সেটাই দেখার। শান্তন টিভি। আগরতলা সাপ্রম জাতীয় সড়কে যান দুর্ঘটনায় নিহত এক ঘটনা শান্তিরবাজার মহকুমার বীরচন্দ্র শহীদ মিনার সংলগ্ন এলাকায়। দুর্ঘটনায় মৃত ব্যক্তির নাম কমলামোহন জমাতিয়া। মঙ্গলবার বিকেল আনুমানিক 4:20 নাগাদ শান্তিরবাজার দমকল বাহিনীর কাছে খবর আসে শান্তিরবাজার মহকুমার বীরচন্দ্র শহীদ মিনার সংলগ্ন এলাকায় আগরতলা সাপ্রম জাতীয় সড়কে একটি যান দুর্ঘটনা ঘটে। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে যায় শান্তিরবাজার দমকল বাহিনীর কর্মীরা। অগ্নি নির্বাপক দফতরের কর্মীরা ঘটনাস্থলকে রক্তাক্ত অবস্থায় জাতীয় সড়কে পড়ে থাকা ব্যক্তিকে উদ্ধার করে শান্তিরবাজার জেলা হাসপাতালে নিয়ে যায়। জেলা হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক দুর্ঘটনাগ্রস্ত ব্যক্তিকে মৃত বলে ঘোষণা করে। আজকে বিকাল 4:20 নাগাদ আমাদের অফিসে একটা ফোন আসে, বীরচন্দ্র শহীদ মিনার সংলগ্ন জাতীয় সড়কে একটা দুর্ঘটনা ঘটে। ওখানে গিয়ে দেখি একজন বাইকার হয়ে দুর্ঘটনাগ্রস্ত হয়। ওনাকে আমরা উদ্ধার করে শান্তিবাজার ট্রমা সেন্টারে নিয়ে আসি। উনি কি জীবিত আছেন না মৃত? ওখানে আসার পর ডাক্তার পরীক্ষা করে বলেছেন মৃত। ওনার কি কোনো প্রকার পরিচয় পাওয়া গেছে? ওনারও আমরা পরিচয় সংগ্রহ করতে পারিনি। ঘটনা তদন্ত পুলিশ ছিল। বাইক নাম্বারটা জানা আছে? বাইকের নাম্বারটা হলো TR03K9269।
এটা কি অন্য গাড়ি বাড়ি দিয়েছে নাকি? ওখানে লোকাল পাবলিক বলেছে একটা ট্রাক নাকি বাড়ি দিয়ে চলে গিয়েছে। জানা যায় মৃত ব্যক্তি গোমতী জেলা কিল্লা এলাকার বাসিন্দা কমলা মোহন জমাতিয়া। তিনি সাবরুম থানায় কনস্টেবল পদে কর্মরত। মঙ্গলবার রাত্রিবেলায় তার ডিউটি ছিল, তাই নিজ বাড়ি থেকে TR03K9269 নম্বরের বাইকে করে সাবরুমের উদ্দেশ্যে যাবার পথে বীরচন্দ্র শহীদ মিনার সংলগ্ন আসার পর TR01AU1619 নম্বরের একটি মালবাহী ট্রাক সজোরে ধাক্কা দিয়ে চলে যায়। মালবাহী গাড়িটি আগরতলার দিকে যাচ্ছিল। মালবাহী ট্রাকের ধাক্কায় প্রাণ হারায় কমলা মোহন জমাতিয়া। দুর্ঘটনাগ্রস্ত মালবাহী ট্রাকটি ঘটনাস্থল থেকে পালিয়ে গেলেও মনপাথর ফাঁড়ি থানার পুলিশের অক্লান্ত প্রচেষ্টায় ট্রাকটিকে আটক করা হয়। মৃতদেহ বর্তমানে শান্তিরবাজার জেলা হাসপাতালে রয়েছে। আগামীকাল ময়না তদন্ত শেষে মৃতদেহ তুলে দেওয়া হবে পরিবারের লোকজনদের হাতে। তবে দুর্ঘটনার সঠিক কারণ জানতে তদন্তে নেমেছে পুলিশ। শান্তন টিভি। মোহনপুর মহকুমায় গেরুয়া ঝড়। বিজেপি প্রার্থীরা পঞ্চায়েত নির্বাচনের লক্ষ্যে দাখিল করলেন মনোনয়নপত্র। প্রার্থীদের নিয়ে সুসজ্জিত মিছিল করলেন মন্ত্রী রতনলাল নাথ। মিছিলটি পরিক্রমা করে মোহনপুর মহকুমার বিভিন্ন পথ। মিছিলটি গিয়ে শেষ হয় মোহনপুর ব্লকের কার্যালয়ের সামনে। সেখানে প্রার্থীরা তাদের মনোনয়নপত্র দাখিল করেন। ফটিকরায় বিধানসভা কেন্দ্রের পঞ্চায়েত নির্বাচনে ভারতীয় জনতা পার্টি মনোনীত প্রার্থীরা মনোনয়নপত্র দাখিল করল মঙ্গলবার। প্রথমে প্রার্থীদের নিয়ে একটি সুসজ্জিত মিছিল হয়। মিছিলে হাঁটেন রাজ্যের মন্ত্রী সুধাংশু দাস, সঙ্গে ছিলেন ভারতীয় জনতা পার্টির স্থানীয় শীর্ষ নেতৃত্ব। ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনকে সামনে রেখে মঙ্গলবার আমবাসা পঞ্চায়েত সমিতির 9টি আসনের জন্য মনোনয়নপত্র দাখিল করল ভারতীয় জনতা পার্টির প্রার্থীরা। আমবাসা ব্লকের ভিডিও তথা রিটার্নিং অফিসার মুরমুন দীপুরমার হাতে মনোনয়নপত্র তুলে দেন প্রার্থীরা। মনোনয়নপত্র প্রদানকালে উপস্থিত ছিলেন বিজেপি ধলাই জেলা কমিটির সাধারণ সম্পাদক গোপাল সূত্রধর, জনজাতি মোর্চার রাজ্য সভাপতি পরিমল দীপুরমা সহ অন্যান্যরা। মনোনয়নপত্র দাখিল করার পর বিজেপি ধলাই জেলা কমিটির সাধারণ সম্পাদক গোপাল সূত্রধর বলেন, জয় নিয়ে তারা 100% আশাবাদী। বিরোধীরা শাসক দলের নামে মিথ্যে প্রচার করছে, কিন্তু এভাবে বেশি দিন টিকে থাকা যায় না। তিনি বলেন, বিরোধীরা যদি প্রার্থী নাই বা দিতে পারত, তাহলে আমবাসায় কি করে গ্রাম পঞ্চায়েতের 65টি আসনের মধ্যে 50টিতে প্রার্থী দেয় বিরোধীরা? কি করে জেলা পরিষদ কিংবা পঞ্চায়েত সমিতিতে প্রার্থী দেয় বিরোধী রাজনৈতিক দল? সুতরাং মিথ্যে প্রচার করে কোনো কিছুই হবে না। মানুষ সবকিছু বিচার বিবেচনা করেই রায় দেবেন। সারা রাজ্যে পঞ্চায়েত নির্বাচন, ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচন। তো আমবাসা ব্লকে আমরা আজকে পঞ্চায়েত সমিতির 9 জন ভারতীয় জনতা পার্টির পক্ষে আমরা নমিনেশন দাখিল করেছি। সঙ্গে আমাদের পঞ্চায়েতের নমিনেশন দাখিল চলছে। অলরেডি জেলা পরিষদ দিয়ে দিয়েছি আমরা। তো আমরা আশাবাদী, কি বলবো, রাজ্যের মানুষ বলছে পঞ্চায়েত নির্বাচন, ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচন তো অবশ্যই জয় আমাদের। আমরা মানুষের সঙ্গে আমরাই আছি। যারা ছিল বিগত দিনে কিছু করেনি, মানুষ আমাদেরকে এনেছে, মানুষের জন্য কাজ করবো। ওনাকে নমস্কার জানাই পঙ্কজবাবু, উনি অনেক সিনিয়র মানুষ, কিন্তু উনি যে কথা বলেছেন, 3 কথা বলেছেন। বিগত দিন উনি তো ধলাই জেলার দায়িত্বে ছিলেন, সরকার দায়িত্বে ছিলেন। উনি জানেন না বোধ, ওনার পার্টি 50 জন প্রার্থী দিয়েছেন আমবাসা ব্লকে। 65 জনের মধ্যে 50 জন প্রার্থী দিয়েছেন, পঞ্চায়েত সমিতির প্রার্থী দিয়েছেন, জেলা পরিষদের প্রার্থী দিয়েছেন। কি বলে আমি জানি না, ওনারা বোধ। এখনকার মতো এই মুহূর্তের সংবাদ এই পর্যন্ত। ওনারও আপডেটস দেখার জন্য অবশ্যই নজর রাখতে হবে শান্তন টিভির পর্দায়। শান্তন টিভি, দায়বদ্ধতাই যার ঐতিহ্য।